আপনাদের সবাইকে ওয়েলকাম করছি বসুন্ধরা কিংস প্রেজেন্স দ্য ফুটবল শো এর অ্যাডেড টাইমে। অনেক অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি রিফাত মাসুদ, আমার সঙ্গে আছেন নাবিল খান, আমাদের সঙ্গে আছেন শরীফুল হক। বহুদিন বাদে অ্যাডেড টাইম ফিরলো, বহুদিন পর অ্যাডেড টাইম ফিরলো এবং হচ্ছে যেহেতু চারপাশে সব নতুনত্ব, আমাদের অ্যাডেড টাইমেও আসলে একটা নতুনত্ব এসেছে, সেটাও বলতে হয়। এবং আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। শরীফুল হক, অ্যাডেড টাইম ফিরলো আরও একবার। অনেকে আমাদের কাছে জানতে চাইছিলেন যে আমাদের অ্যাডেড টাইম কোথায়, মানে অ্যাডেড টাইম কেন হচ্ছে না। আমরা সেই প্রশ্নের জবাব কি দেবো? আমাদের তো অবশ্যই এই প্রশ্নের জবাবটা দেওয়া উচিত। এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি, সেখানে আসলে অ্যাডেড টাইমে যেরকম আমরা খুবই হালকাভাবে কথা বলি, হাসি ঠাট্টা করি, সেটা আসলে কোনোভাবে হাসি ঠাট্টা করার মতো কোনো সময় ছিল না। যেই ভয় ভীতি নিয়ে একটা সময় কেটেছে, এখনও যে কাটছে না তা না, অনেকেই রাত জেগে থাকছেন বিভিন্ন কারণে। বাংলাদেশের মনে হচ্ছে এখন একটা গথম সিটির মতো অবস্থা। জানি না এই সিচুয়েশন কবে ঠিক হয়, তবে একটা নতুন শুরু হয়েছে। এই নতুন শুরুর সাথে আমরা নতুনভাবে অ্যাডেড টাইম শুরু করছি। সেই সঙ্গে আপনারাও আমাকে ফ্রেমের বাইরে করে দিয়েছেন, সিঙ্গেল একটা ফ্রেমে, ফাইন, সমস্যা নেই। আচ্ছা, যেটা বলা প্রয়োজন সেটা হচ্ছে 15 তারিখে যখন কোপা আমেরিকা এবং ইউরোর শেষ হলো এবং তার পরদিনে যে ফুটবল শোটা ছিল, যেটা মঙ্গলবারে, সেটা কি 17 তারিখ ছিল না 16 তারিখ? না, সেটা ছিল আপনার 16 তারিখ মঙ্গলবার, অর্থাৎ 16 তারিখ। জুলাই মাসের 16 তারিখে আমরা স্বাভাবিক সময়ের মতোই অ্যাডেড টাইমের প্রশ্ন আপনাদেরগুলো নিয়ে আমরা শো করে অ্যাডেড টাইম রেকর্ড করে রাখা হয়েছিল। কিন্তু এরপরে বাংলাদেশের পরিস্থিতি যেরকমভাবে নাটকীয়ভাবে পরিবর্তন হয়েছিল, তাতে আমাদের বিবেক বলে নাই এই অবস্থায় এই হাসি তামাশার অ্যাডেড টাইম, যেটা হয়তো আপনাদের প্রশ্ন আমাদের আলোচনা, কিন্তু সেখানে আমরা প্রচন্ড পরিমাণ ঠাট্টা করি, মজা করি, আমরা ক্যাজুয়াল থাকি, তো চেষ্টা করি এবং সেটা আমরা চাইনি যে ওই অবস্থায় ওই জিনিসটা কোনোভাবেই মানুষের কাছে যাক, এবং সেটা আমরা সে কারণে বন্ধ করে রেখেছিলাম। এবং ঠিক ততদিন পর্যন্ত আমরা বন্ধ করেছিলাম ততদিন পর্যন্ত আমরা আশ্বস্ত হতে পারি নাই যে প্রতিটা জিনিসের একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা যেতে পারবো। এবং এর মাঝখানে কিন্তু ফুটবল শো হয়েছিল, তবে আমরা অ্যাডেড টাইমটা কিন্তু আসলেই করি নাই, কারণ আমাদের কাছে মনে হয়েছে সেই সময়টা আসলে এই জিনিসগুলো না করলেও চলে। এবং সেই কারণে আবার অ্যাডেড টাইম ফিরেছে নতুন এক আনন্দ নিয়ে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, সেই অ্যাডেড টাইমটা অর্থাৎ জুলাই মাসের 16 তারিখে কোপা আমেরিকা এবং ইউরো, বোঝাই যাচ্ছে খুব গুরুত্বপূর্ণ অ্যাডেড টাইম ছিল, ফাইনাল শেষের অ্যাডেড টাইম, সেটা আপনি ইউটিউবে পেয়ে যাবেন। টি স্পোর্টসের ইউটিউব চ্যানেলে একেবারে 16 তারিখের ডেট দিয়ে একটু কষ্ট করে খুঁজে নিতে হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমরা শুরু করি এবার আসল জায়গায় যাই। আচ্ছা, তাহলে শুরুটা একটু অন্যভাবেই করি। হ্যাঁ, নাহিয়ান, তার প্রশ্ন, যে দেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান বার্সেলোনা সাপোর্টার, সে দেশে রিয়াল মাদ্রিদ সাপোর্ট করা কি ঠিক হবে কিনা? একটা প্রশ্ন করেছেন। এখন খুবই 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 মজার একটা প্রশ্ন। ঘটনা যেটা হচ্ছে, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, তিনি আসলে বার্সেলোনায় 2 দফায় গিয়েছিলেন, এবং একবার তিনি গিয়েছিলেন নিউ ক্যাম্পে, আরেকবার গিয়েছিলেন বার্সেলোনা ট্রেনিং সেন্টারে। তো মেসির সাথে ওনার ছবি আছে, বার্সেলোনার জার্সির সাথে সৌজন্য। উনি আসলে রিয়াল মাদ্রিদেরও ফ্যান না, উনি বার্সেলোনারও ফ্যান না। উনি খুব যে স্পোর্টস ফলো করেন সেটা তিনি নিজেও দাবি করেন না, যেহেতু তিনি স্পোর্টসের পালসটা বোঝেন। তো এই রিয়াল মাদ্রিদ ফ্যানরা কোনোভাবেই চাপে নাই, এটা আমরা আশ্বস্ত করতে চাই। মজার ব্যাপার হচ্ছে বার্সেলোনা ক্লাবটার যে অবস্থা, এটা কিন্তু একটা লেভারেজ হিসেবে বার্সেলোনা ফ্যানরা রিয়াল মাদ্রিদ ফ্যানদের এগেইনস্টে ইউজ করতেই পারেন, যে দেখো অ্যাটলিস্ট, মানে উনি তো আমাদের এখানে এসেছেন, আর তোমাদের ওখানে তো যান নাই। মানে হ্যাঁ, চিন্তা তো খুব বেশি নেই, তাই না? রিয়াল মাদ্রিদ একটার পর একটা চ্যাম্পিয়ন্স লিগ জিতছে। বার্সেলোনার ফ্যানদের গেল কয়েক বছর যে খারাপ গেছে, এখন অন্ততপক্ষে একটা কিছু আছে, দলটা ভারী হলো অন্ততপক্ষে। বাংলাদেশের সমর্থকদের কথাই বলছি, ব্যালেন্স হয়ে গেল সবকিছু আর কি। আচ্ছা, পরের প্রশ্নে যাই নাকি? হ্যাঁ, শিওর। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে এই রিলেটেডই প্রশ্নটা। MK ফুটবল 100K, আমি জানি না এটা কেমন নাম। তার প্রশ্ন হচ্ছে, যে জেনারেশনটা সব সময় ফুটবল নিয়ে মেতে থাকতো, তারাই আজ দেশ সংস্কারের কাজ করছে। নিজের লেখা নিজের পর পড়তে পারছি না, এই ব্যাপারটাকে কেমন করে দেখছেন? বাংলাদেশেও আছে যে নিজের লেখা নিজেই পড়তে পারি না। তো তিনি বলছেন যে এই মানে গত 1 মাস, সরি পড়তে পেরেছি এবার, গত 1 মাস কেমন লেগেছে এই জিনিসগুলো? আসলে ঠিক, আমি বেশ কয়েকজনের ফেসবুক স্ট্যাটাস তখন দেখছিলাম যে তারা বলছেন যে এমন একটা, উনি বলছেন যে এমন একটা সময়ে আমরা আছি
যে জেনারেশন সবসময় ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বলে, ইউরোপিয়ান ফুটবলের খোঁজ খবর রাখে, মাঝখানে এল ক্লাসিকো হয়েছে, মানে পার্টিকুলারলি ওই টাইমটা ওইটাই লেখাটা ওরকমই ছিল যে এল ক্লাসিকো হয়েছে, সেটার খবরও এই জেনারেশনের কেউ আসলে রাখে না। স্বাভাবিক, রাখার মতো অবস্থা ছিল না, Exactly. পরিস্থিতি ছিল না দেশে। আগে তো মানুষকে বাঁচতে হবে, তারপরে না আসল কথা। এখনো আমাদের বাঁচার লড়াই আসলে বহুদূর বাকি, কিন্তু যেই ব্যাপারটা বলা দরকার যে আমরা সবসময় এই কথাটা কিন্তু এখানে বলছিলাম যে আমাদের যে জেনারেশনের কথা বলা হচ্ছে, আমরা বিশ্বাস করি যে আমাদের শো যারা দেখেন তাদের একটা উল্লেখযোগ্য অংশই আসলে ছাত্র, এবং বাংলাদেশের বেশিরভাগ লোকেই ছাত্রই তো ছিলেন, আমরা সবাই একটা সময় ছাত্র এবং ওই যে ছিলাম। জেন জি বলে যেটা বলা হ্যাঁ, হয়, সেই exactly. জেন জির অংশ তারা মূলত। এক্স্যাক্টলি, এবং তারা যে ফুটবলে বেশি আগ্রহী এই ব্যাপারটা আমরা আগে থেকেই আজ করতে পেরেছিলাম। আমরা সবসময় রাতের বেলায় 3টা বাজে ইউরো শো করে বেরোই বা কোপা শো করে, আমরা জানি যে এটা কারা দেখছে, বা অনেকেই দেখছেন, প্রবাসী যারা আছেন তারাও দেখেন, কিন্তু আমরা জানি যে এর পেছনে আসলে কাদের একটা অবদান আছে, তাই না? আমরা সবসময় বলছিলাম যে বাংলাদেশে ফুটবলের যে তরুণ প্রজন্ম, তারা ফুটবলে অনেক বেশি ইনক্লাইন্ড, অনেক বেশি। এটা কি আপনি আমার সঙ্গে দ্বিমত কিনা? আমি কোনোভাবেও দ্বিমত না। ফুটবলের ইনক্লিনেশন, মানে ওই যে ওই ট্রানজিশনের সময়টা আপনি একবার মনে করে দেখুন, কোপা আমেরিকার ফাইনাল শেষ হলো, তারপর দিন থেকেই একটা খুব চাপা অস্থিরতা, মনে হলো যে ওই সময়টা তারা একটু ব্রেক দিয়েছে ওই সময়, মানে হ্যাঁ, ওই ব্রেকটার পর থেকে সেদিনও কিন্তু গ্যাঞ্জাম হয়েছিল, বিভিন্ন জায়গা থেকে অস্থিরতার খবর শোনা যাচ্ছিল। সেরকম একটা ট্রানজিশন থেকে পুরোপুরি ফুটবল নাই হয়ে গেল, এবং মানে সেটা ডেফিনেটলি ওই অবস্থায় ছিল, এবং তারা কিন্তু যে যতটুকু সম্ভব, যে যার জায়গা থেকে সম্ভব তারা কিন্তু করে গেছেন, ওই অ্যাওয়ারনেসটা তারা ক্রিয়েট করেছেন। এখন কিন্তু রাস্তাঘাটেও কিন্তু আমরা দেখছি যে এই জেনারেশনের মানুষজন, যাদেরকে নিয়ে জেনজি একটা হয়তো অনেকে গালি হিসেবে ইউজ করেন, সেটাকে তারা উল্টে তারা দেখাচ্ছেন যে তারা চাইলে কি করতে পারেন। দুটো পজিটিভ দিক আছে এটার। একটা হচ্ছে যে ফুটবল সিজন শুরু হওয়ার আগে আমরা নতুন একটা ভবিষ্যতে প্রবেশ করে ফেলেছি। এটা এমন একটা টাইম গেছে যখন ফুটবল ছিলই না, মানে কম্পিটিটিভ ফুটবল নাই, এই মাস থেকে সব শুরু হবে। আর দ্বিতীয় একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে প্রচুর লোককে আমরা দেখেছি, প্রচুর ছাত্রদের আমরা দেখেছি জার্সি পরে, তারা রাস্তায় উপরে প্রাউডলি তারা তাদের জার্সি পরেছে। আর্সেনাল দেখেছি, কি দেখি নাই, আল নাসের দেখেছি, লিওনেল মেসির জার্সি দেখেছি, রিয়াল মাদ্রিদ, আর্জেন্টিনারও অনেক জার্সি দেখা গেছে। কি দেখি নাই, ইনফ্যাক্ট বাংলাদেশের ক্লাবের জার্সিও কিন্তু দেখেছি, বসুন্ধরা কিংসের জার্সি, আবাহনী মোহামেডান, এই তিনটাও আমি দেখেছি। মানে ভয়ঙ্কর সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। যখন এদেরকে দেখা গেছে তখন মনে হচ্ছে যে এরা মোটামুটি আপন লোকজন, মানে অ্যাটলিস্ট যে মনে হবে যে মানে আপন কেউ এসে কিছু একটা করছেন, এবং এটা ডেফিনেটলি ভালো লাগে আলাদা করে। তবে ফুটবলের যে ফ্লেভারটা সেটা অনেকেই হয়তো মিস করে গেছে। আমি একটা দুঃখজনক ছবিও দেখেছি যে আর্জেন্টিনার জার্সি পরা একজন, তিনি পেটাতে যাচ্ছেন আর আর্জেন্টিনার জার্সি পরা আরেকজনকে। মানে দিস ইজ সো রং। আপনি তো ফুটবলের মানে মানসিকতা তো বাদই দিলাম, ফুটবলের মজাটাই আপনি আসলে আত্মস্থ করতে পারেন নাই। যদি ব্রাজিল আর্জেন্টিনা হয়তো তাইলে আমি একটা জিনিস বুঝতে পারতাম। যাই হোক, আচ্ছা ফুটবলের কোয়েশ্চেন চলে আসি। ফুটবল, ওকে। মাইদুল ইসলাম রোকন, তার প্রশ্ন, লা লিগায় জমজমাট খেলা হবে, সেরা প্লেয়ারগুলো এখন লা লিগায়, মানে উনি মিন করতে চাচ্ছেন আমরা সেটার সাথে একমত কিনা। আলভারেজের ডিলটা ফাইনাল ধরেন হয়েই গেছে, অ্যাটলেটিকো মাদ্রিদ আলভারেজ রয়েছে, বার্সেলোনা লামিন ইয়ামাল রয়েছে, রিয়াল মাদ্রিদে নতুন করে কিলিয়ান এমবাপ্পে এসেছেন, জুড বেলিংহামরা রয়েছে, মানে ওই আকর্ষণটা মনে হয় লা লিগায় এখন আরেকটু ফিরবে কিনা। আমার কাছে মনে হয় না, আমার কাছে মনে হয় যে ব্যাপারটা আসলে ঠিক এরকমও হবে না। সম্ভবত এই জায়গাতে রিয়াল মাদ্রিদের শক্তি এত মানে অনেক বেশি, একটা ত্রিমুখী লড়াই দেখতে যাচ্ছে। আমার কাছে মনে হয় না ত্রিমুখী লড়াইটা হবে। রিয়াল মাদ্রিদের শক্তি আসলে এত বেশি, বার্সেলোনাকে ওই প্যাচ খুলে বেরোতে সময় লাগবে। আতলেতিকো মাদ্রিদ অনেক সময় তারা হুমকি ধামকি দেয় ঠিকই, মনেও হয় ভালো, কিন্তু খুব যে ধারাবাহিক তারা সেই দাবি তো আতলেতিকো মাদ্রিদ নিজেও করতে পারবে না। তারা তো গতবার লা লিগাতেও ঢুকেছে। আমার কাছে মনে হয় না যে প্লেয়ার নতুন আসছে বলেই, দানি ওলমো বা আলভারেজা গেছেন বলেই বার্সা বা আতলেতিকো মাদ্রিদ রিয়াল মাদ্রিদের সমপরিমাণ শক্তি অর্জন করতে পারছে। কিন্তু আনন্দ, মানে বার্সায় ধরেন হচ্ছে কি, হ্যাঁ বয়সের রেঞ্জটা যদি আমরা একটু বাড়িয়ে দিই, বার্সেলোনায় মনে হয় জেনজি তারা যেভাবে সবকিছু বদলে দিচ্ছে, ওই জেনারেশনটার সংখ্যা বার্সেলোনায় বেশি হচ্ছে। ইনফ্যাক্ট এই যে প্রি সিজনেও কিন্তু এরকম প্লেয়ারদের ঝলক দেখা গেছে যারা লামাসিয়া থেকে উঠে আসছেন। পাও ভিক্টর, তার প্রথম নামটা আমার মনে আসছে না যেহেতু ফুটবল নিয়ে একটু কম দেখা হয়েছে। সো এরকম প্লেয়াররা কিন্তু পারফর্ম করেছেন প্রি সিজনে, কিন্তু প্রি সিজনে কিন্তু আসলে মূল সিজন না, সেখানে অনেক ধরনের চপিং চেঞ্জিং আসবে।
কিন্তু কম্পিটিশনে আসলে রিয়াল মাদ্রিদ কিংবা এখন আতলেতিকো মাদ্রিদকেও যদি কম্পিটিশনে ধরা হয় তাহলে বার্সেলোনার জন্য ওই ইন্টিগ্রেশনটা খুবই জরুরি। তাদের ব্যাকলাইনটা এখনও সেই কি মনে হচ্ছে, কারণ রোনাল্ড আরাউহো ইনজুরিতে আছেন, সেখানে কোনো নতুন রিক্রুটমেন্ট হবে কিনা, ইনিয়েগো মার্টিনেজকে এখনও রেজিস্টার করা হয়নি, এখনো অনেকগুলো সমস্যা রয়েছে। সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডেও কিন্তু মানে বোঝা যাচ্ছে আপনি আসলে আমার দলে আছেন আর কি, তাই তো? আমার দলে আছেন, মানে আমি আপনার দলে আছি। আমার দলে আছি। রিয়াল মাদ্রিদকে টেক্কা দেওয়াটা আসলে খুবই কঠিন মনে হচ্ছে এই সিজনে। পরের শুনে ভালো লাগলো। এইবার আপনি আনসার দেন এই কাছাকাছি মানের প্রশ্ন, সেটা হচ্ছে যে কোন লিগটা বেশি জমবে এবার? হ্যাঁ, বলেন হচ্ছে লা লিগা, প্রিমিয়ার লিগ, সেরিয়া, এই বুন্দেসলিগা, টপ 5 লিগের মানে জমবে আমার মনে হয় সবসময় ভাই ইপিএলটাই, প্রিমিয়ার লিগটাই। প্রিমিয়ার লিগ। আর্সেনাল কি এবার পারবে সিটি? একেবারে এক লাইনে কথা বলেন। না, অসম্ভব না। আর্সেনাল এবার আমার কাছে মনে হয় যে একটা সুযোগ আছে, মানে ম্যান সিটির এবার একটা দুর্বলতা আছে বলে আমার একটু মনে হচ্ছে। আর চেলসির অবস্থা খুব একটা ভালো না। প্রাণের ম্যানচেস্টার ইউনাইটেড সামনের দিকে এগিয়ে যাবে নতুন বাংলাদেশে, এই বিশ্বাসটুকু রাখতে পারি না। কিন্তু প্রত্যেক সিজন শুরুর আগে এই বিশ্বাসটুকু আপনি রাখেন। ম্যানচেস্টার ইউনাইটেড এখন একটা একখণ্ড নেদারল্যান্ডস, মানে দেশ পাল্টে গেল, পাল্টা নেই, এটা কি সম্ভব? এটা আগের বাংলাদেশ ও ম্যানচেস্টার ইউনাইটেডকে যা দেখেছেন নতুন বাংলাদেশ, আমার কাছে মনে হয় যে সেরিয়াটা এবার একটু, মানে আমার কাছে ভালো লাগে, সেরিয়াটা আলাদা করে ভালো লাগে, জমবে, সেরিয়া জমবে। এসি মিলান বোধহয় একটু ভালো করার দিকে যাচ্ছে আমার কাছে মনে হয়, ইউভেন্টাসও। এসি মিলান তো সম্ভবত প্রিসিজনে তারা সবগুলো ম্যাচই প্রবাবলি জিতেছে, একটা বাদে, বাট মানে রিয়াল মাদ্রিদকে হারিয়েছে তারা প্রিসিজন ম্যাটার করে না। প্রিসিজন মানে প্রিসিজনটা কি? প্রিসিজনে হচ্ছে ধরেন ইয়াং কাদেরকে আপনি সুযোগ দেবেন, ওইগুলা কিন্তু অনেক কিছু হয়তো কোচরা একটু বাজিয়ে দেখতে চান, ম্যাটারই করে না। আর গা গরম ভাই, গাটা গরম করলাম প্রিসিজন দিয়ে, এরপর হচ্ছে পুরো কন্ডিশনিং ক্যাম্পে ঢুকে যাব। প্রশ্নর চেয়ে প্রশ্নকর্তার নামটা বেশি ইন্টারেস্টিং। হ্যাঁ, এমডি বেকহ্যাম, এটা কি মাইকেল ড্যানিয়েল বেকহ্যাম হওয়ার কথা না, এমডি বড় হাতেরই তিনি লিখেছেন। মাইকেল ডেভিড বেকহ্যাম ধরেন। Oh yes. Michael David sounds. Oh yes, you are a genius, Nabil Khan. Thank you so much. আচ্ছা, প্রশ্নটা পড়ি এবার। মেসি রোনালদো, ব্রাজিল আর্জেন্টিনা, রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, রাইভালরি বিবেচনা করেন কোনটাকে সবচেয়ে বেশি রাইভালরির দিক থেকে এগিয়ে রাখবেন? 1 নম্বরে রাখবো ব্রাজিল আর্জেন্টিনাকে, 2 নম্বরে রিয়াল মাদ্রিদ বার্সেলোনা, 3 নম্বর মেসি রোনালদো। আমি মেসি রোনালদোর কোনো রাইভালরি আমি, মানে আমার কাছে মনে হয় না, ঠিক আছে, যার জন্য এটা 3 নাম্বার, মানে আপনি 3টা অপশন দিয়েছেন দেখি। মেসি রোনালদোর ভাই রাইভালরি আমার কাছে মনে হয় না ভাই, আমি কারো সাপোর্টে বলছি না, মানে আমি ওই দুইজনের তুলনা আমি করতে চাই না, দুইজন দুই জায়গায়, মানে আপনি মানে অতুলনীয়, আমি এটা বুঝাতে চেয়েছি, ঠিক আছে? এই দুজনের ভাই হয় না, দুইজন সিঙ্গেল, ঠিক আছে, নাইলে আবার আরেক দিকে চলে যায়, মানে কারোর ধরেন বায়াসনেসের জন্য বলছি না যে আমার পছন্দ এটা, ওর সাথে আমি তুলনাই করতে চাই না, এটা না, মানে ওই দুইজনের জায়গায় বেস্ট, আমি দুইজনকে কম্পেয়ার করতে চাই না। আর ব্রাজিল আর্জেন্টিনা, বার্সা রিয়াল মাদ্রিদের পর আনন্দ, আপনার কি কিছু বলার আছে? না, এটা প্রশ্ন ফাঁসের মতো না। র্যাঙ্কিংটা আমার কাছে রিয়াল মাদ্রিদ বার্সা, তারপর ব্রাজিল আর্জেন্টিনা, তারপর মেসি রোনালদো। হিস্টোরিক্যাল প্রথমটা হচ্ছে বার্সা রিয়াল। মানে আপনি দেখেন, বার্সা রিয়ালকে বলা হয় এল ক্লাসিকো, আর আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াইকে বলা হয় সুপার ক্লাসিকো। এল এর চেয়ে সুপারের দাম বেশি, এটা আপনার জানা উচিত। এল এর চেয়ে সুপারের দাম বেশি হতে পারে, কিন্তু আসলে রাজনৈতিক দিক সবকিছু মিলে আসলে রিয়াল মাদ্রিদ বার্সাকে অনেক বেশি একটু ইন্ট্রিকেট। পরের আপনি আপনার মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলাই আছে। আচ্ছা, আরেকটা প্রশ্ন রয়েছে মাহমুদ খান লাবিব, তার প্রশ্ন আলভারেজ টু অ্যাথলেটিকো, এটা 1 থেকে 10-এর মধ্যে কত দেবেন? 6.5 6.5 মানে আতলেতিকো মাদ্রিদের জন্য এটা ব্রিলিয়ান্ট সাইনিং, মানে দুর্দান্ত। কিন্তু আলভারেজের জন্য আসলে ঠিক অতখানি ভালো কিনা এটা জানি না। হ্যাঁ, মানে এমন যদি হয় যে আলভারেজ গিয়ে লা লিগা জিতে গেলেন, ডেভিড ভিয়া বার্সা থেকে যখন আতলেতিকো মাদ্রিদে গিয়েছিলেন তিনি লা লিগা জিতে গিয়েছিলেন এবং তার একটা বড় প্রভাব ছিল। লুইস সুয়ারেজও জিতে গিয়েছিলেন। তো আলভারেজ যদি একটা লা লিগা জিতে যেতে পারেন, গুড এনাফ। এবং সবকিছু আমাদেরকে বলছে যে ইউলিয়ান আলভারেজ আতলেতিকো মাদ্রিদে ভালো করবেন, কিন্তু সেই ভালোর পরিমাণ নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স লিগ জেতা হওয়ার সম্ভাবনা শক্ত করে বলা তো যাবে না, তাই না? তো আমি 6-এর বেশি কি যাবো, 6-7-এর বেশি যাওয়ার। 6.5 হুলিয়ান আলভারেজ তো আর একা আতলেতিকো মাদ্রিদ না, তার উপর তো অনেক কিছু ডিপেন্ড করে, কিভাবে খেলাবেন সিমিওনে। তবে যদি একদম মানে খোলা চোখে যদি ট্রান্সফারটাকে রেট করতে হয়, আই থিঙ্ক ইটস আ সলিড 8।
সলিড 8। সলিড 8। আপনি কি কোন সেন্সে সলিড 8? কারণ হচ্ছে আপনার আতলেতিকো মাদ্রিদ তাদের দুই ফরওয়ার্ড লাইনের যে মূল মানে স্ট্রাইকার ছিল আলভারো মোরাতা, মেমফিস ডিপাই, দুজনকেই ছেড়ে দিয়েছে। তো তারা নেই, একদম রিভ্যাম্পড একটা স্ট্রাইকিং পার্টনারশিপ দেখতে পারবো আমরা। সরলত আছে, আপনি বলতে পারেন যে 8 হচ্ছে ফর আতলেতিকো মাদ্রিদ, কিন্তু আলভারেজের জন্য মানে আলভারেজের জন্য বলাটা একটু মুশকিল। দুইটা ব্যালেন্স করে কিন্তু বলেন তাহলে। দুইটা ব্যালেন্স করে বললে 7 বলতে হয়, কারণ আলভারেজ ঠিক আছে। একদম অ্যাবসলিউট প্লেইং টাইম পাবেন। মানে এখানে আসলে হালান্ডের সাথে প্রতিযোগিতা করার কিছু নেই, সবার আগে টিম শিটে তার নামটাই থাকবে সম্ভবত। আচ্ছা। সো ইটস আ সলিড 7। মানে সিজন শেষে এমন বলতে হবে না তো আবার আলভারেজ একা কি করবে। আচ্ছা, ফালতু প্রশ্ন থেকে এবার না, প্রশ্ন ভালো সরি। বাংলাদেশ স্পোর্টস লাইভের একটা প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখন বাফুফে সভাপতি হওয়ার দৌড়ে কে এগিয়ে? তিনি কয়েকটা নাম বলতে চাইছেন। ইমরুল হাসান, তিনি বলতে চাইছেন সাবেক গোলকিপার আমিনুল ইসলাম, বাংলাদেশের সাফ জয়ী গোলকিপার, বাংলাদেশের লেজেন্ডারি গোলকিপার, এবং তাবিথ আওয়ালের নাম। আচ্ছা দেখেন, ইটস টু আর্লি টু সে, কারণ ওনারাও আসলে, হ্যাঁ আপনি যদি বিএফএফ এর ইলেকশনের হিসেবটা করেন সেটা হচ্ছে অক্টোবরের 26 তারিখ বিএফএফ এর ইলেকশন হওয়ার কথা ছিল। এখন হয়তো বা ইলেকশনের ডেটটাও একটু পেছাতে পারে। এখন এর মাঝখানে যেটা আমরা বলছি যে আগে তো দেশের গভর্নমেন্টটা তো, কিন্তু ওখানে তো বিএফএফ এর ইলেকশনের তো একটা সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। গেলবার যে কারণে কোভিডের ভেতরেও বাফুফের নির্বাচন সময় মতোই হয়েছে, যদি একটু পেছাতে হয়েছিল কারণ ওই সময় লকডাউন ছিল। নির্বাচন তো আপনাকে পেছানোর জন্য আপনি কি দেশের দায় দেখে হয়তো 1-2 মাসের বেশি তো পেছাতে পারবেন না। মানে ধরেন এই বছর বা হচ্ছে আগামী বছরের শুরুতেই একদম আলটিমেটলি করে ফেলতে হবে। 26 অক্টোবর যদি এর আগের ডেটটা থাকে, ওটা আসলে টোটাল এই দেশের অবস্থা বুঝিয়ে যদি কিছু একটা করা হয়। হ্যাঁ, এখন প্রশ্ন আছে যে এই যে ইলেক্টেড বডি যারা আসলে আছেন, ছিল বা এখনো আছেন আসলে, ইনফ্যাক্ট যারা, তারা আসলে কি করবেন? সেখান থেকে কেউ কি হচ্ছে গিয়ে সিচুয়েশনে পদত্যাগ করবেন কিনা, বা হচ্ছে গিয়ে জেনারেল সেক্রেটারি কিন্তু রয়েছেন, তিনি তো আসলে ফিফা এএফসির গাইডলাইন মেনেই তার অ্যাপয়েন্টমেন্টটা হয়েছে, তিনি বাকি সময়টা রান করবেন কিনা, এখানে নির্বাচিত পদ না, যদি এক্স্যাক্টলি সেখানে অনেকগুলো যদি এবং কিন্তু আছে। তবে সবকিছু ডিপেন্ড করছে আরো কয়েকটা দিনের জন্য, যে নতুন রাস্তাটা মাত্র এসেছে, এখন দেশের সরকারটা গঠন হয়ে যাওয়ার পর আলটিমেটলি সব ওই জায়গাগুলো ফোকাস করবে। আমরা ধরেই রাখতে পারি যে তাবিদ আওয়াল, এখন পার্সোনালি তাবিদ আওয়ালের আরো বড় কোনো টার্গেট আছে কিনা, বড় টার্গেট মিন্স হচ্ছে গিয়ে আপনার গভর্নমেন্টের যদি ওই টাইপের কিছু হয়, সেটা তো আমরা জানি না কি ঘটছে। এবং সেখানে একটা কথা আছে, যদি ওই টাইপের কিছু হয়, না ধরেন কেউ পদত্যাগ করবেন কি করবেন না, এটা তাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। এটা মানে এখানে আপনি কোনো রকম, তবে এই নির্বাচনে আমরা অনেকগুলো নতুন মুখ দেখবো, সেটা আমরা ডেফিনেটলি বলে দিতে পারি। বিএফএফ এর নির্বাচনে আমরা অনুমান যতটুকু করতে পারি, অনেকগুলো প্রতিযোগিতামূলক নির্বাচন হয়তো দেখা এবং যাবে। এখানে আসলে যেটা ঘটবে, দেখুন আপনি যদি একটা করে নাম আসে, ইমরুল হাসান এখনই বাংলাদেশ ফুটবল ফেডারেশন তিনি ভাইস প্রেসিডেন্ট, এবং বাংলাদেশের ফুটবলে পাল্টে দেওয়ার পেছনে তার একটা বিরাট ভূমিকা আছে। উনি তো আলটিমেটলি কোনো ধরেন পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডের না, যেটা আমি পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, ফুটবল ব্যাকগ্রাউন্ডের, তিনি হয়তো সেই জায়গায় থাকতেও পারেন। সাবেক গোলকিপার আমিনুল ইসলামের কথা যেটা বলা হচ্ছে, লোকে যেটা জানতে চায় বা আশ্বস্ত হতে চায় যে আমিনুল ভাই যেহেতু ফুটবলের সঙ্গে ছিলেন, তিনি বাংলাদেশের ফুটবলের সাউথ এশিয়ার অন্যতম সেরা গোলকিপার, তাই না, তার সময়ের। তো এরকম কারণ লোকের কাছে, মানে তারা আশ্বস্ত হতে চান যে তারা আসলে আস্তে আস্তে ফুটবলের সঙ্গে আবার রিলেটেড হবেন কিনা, এই সম্ভাবনা বোধহয় একটু কম কিনা। সাবেক ফুটবলার আমিনুল, তিনি হচ্ছে রিসেন্টলি আমি তার একটা ইন্টারভিউ দেখলাম, তিনি বলছেন যে শুধু ফুটবল নয়, তিনি ফুটবলেও কাজ করার তার ইন্টেনশন আছে, তবে ফুটবল নয়, পুরো দেশ নিয়ে আলটিমেটলি কাজ করতে চান, ভাবতে চান। আর তাবিদ আওয়াল সাহেব তো আপনার ভাইস প্রেসিডেন্ট ছিলেন, ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটির প্রধান ছিলেন, নিজে ফুটবলারও তিনি ছিলেন, এবং ফুটবলের সাথে তার খুব ভালো সম্পর্ক, এক্স্যাক্টলি ওন করেন। সো দেখা যাক, ফুটবল রিলেটেড কাউকেই আসলে চাবে, তবে এখানে আবার অনেক কিছুই রয়েছে। আমরা এট এ টাইমেরই আপনার বিভিন্ন প্রশ্ন ছিল যে পিসিবি এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই দুটাকে রাজনীতি মুক্ত রাখা যায় কিনা, বাট এটা ব্যাপারে আসলে আমাদের কিছু বলার নেই, কারণ না বলার আসলে আছে, আমরাও মুক্তই চাই, মানে কে না চায় রাজনীতি, ইনফ্যাক্ট যারা আছে তারা নিজেরাও রাজনীতি মুক্তই চান, তাই না? কিন্তু আপনি সেটাও জানেন যে এটা হয়তোবা হওয়ার আসলে চান্স কম, কিন্তু সেই স্বপ্নটা আমাদের দেখতে পারতে হবে, সেটা আমাদেরকে বলতে পারতে হবে। এগুলো যত বেশি রাজনীতি, তাহলেই আসলে স্বাধীনতাটা মিলবে। সেই স্বাধীনতার মানে হচ্ছে বাংলাদেশের ফুটবল ভালো করবে, সহজ কথা যদি বলি, ঠিক আছে, বাংলাদেশের ফুটবল তাহলে
অটোমেটিক্যালি আপনি যদি গুড ইন্টেনশন নিয়ে আসেন, আপনার যদি ফুটবল সম্পর্কে ভালো নলেজ থাকে, তাহলে আপনি ভালো করতে সিস্টেমে হয়তো প্রথমবারে ভালো করবেন না, 2 দিন পরে করবেন। মানে সময় দেন, সময় দিলে অনেক কিছুই হয়, সেটা দেখা অলরেডি গেছে। আনন্দ কিছু বলবেন এই ব্যাপারে? না, আপনারা মোটামুটি সবকিছু বলে ফেলেছেন। সো তাইফুর রহমান তাহিদ খান, তার প্রশ্ন, কে হতে পারেন ইংল্যান্ডের কোচ? আচ্ছা, ভালো কথা। ইংল্যান্ডের কোচ যে আসলে গ্যারেথ সাউথগেট না, এটা সবাই জানেন তো। মানে ওই দিনে যেদিন হচ্ছে গিয়ে না এর পরদিন মানে ইন্টারনেটটা 15-16 তারিখ, ইন্টারনেটটা তখন বোধহয় নাই, ছিল কি না? 15 না 16 তারিখ হলো, 16 তারিখ হয়েছে না, 16 তারিখ বা 17 তারিখ, 16 তারিখ হয়েছে, 17 তারিখ আই গেস, 17 তারিখ মনে হয়। আচ্ছা, 17 বা 18 তারিখ, আমি জানি 18 হবে না, হ্যাঁ হবে না, কারণ আমি ওই স্টোরিটা করে এরপর দেখেন গ্যারেথ সাউথগেট যে কোচ হিসেবে নেই, এইটুকুই আমরা জানতে পেরেছি। আপনি স্টোরি করে গিয়েছেন গ্যারেথ সাউথগেট? যেদিন হচ্ছে গিয়ে পদত্যাগটা তিনি করলেন। আচ্ছা না, হ্যাঁ, পদত্যাগ যিনি করলেন যেদিন করেছেন ওদিন হচ্ছে গিয়ে, আচ্ছা, আমার মানে এটা মঙ্গলবার ভাই কথা শেষ। ইংল্যান্ডে কিন্তু এখনো কোনো নতুন কোচ আসেন, তবে অন্তর্বর্তীকালীন কোচ সেটা আসতে পারে লিগ লেস ক্লার্কলি, এরকম একটা নাম, Exactly. আমি এক্স্যাক্টলি নামটা তিনি আবার হচ্ছে আন্ডার 21 জিতিয়েছিলেন, ইউরোটা জিতিয়েছিলেন ইংল্যান্ডকে। মানে তারা কি অনেকটা স্পেনের পথে হাঁটতে চাইছে? দেখেন সাউথগেটও তো আসলে ইউথের ছিল, থেকেই পরে তাকে ইংল্যান্ড ন্যাশনাল টিমের কোচ করাচ্ছে, তাকেই হয়তো ওই যে নেশনস লিগের 2টা ম্যাচ রয়েছে তো ইংল্যান্ডে, সেটার জন্য যা বোঝা যাচ্ছে যে ইংল্যান্ডের ফুটবলের অবস্থা আর আমাদের দেশের একটা মিল খুঁজে পাওয়া যেতেই পারে, তাই না? এই ক্ষেত্রে শেষ, আমার হাতে আর কোনো প্রশ্ন নেই। আমার কাছে কিছু নাই। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.